বৌমার বাবা একসময় পুলিশ ছিলেন, ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে চাকরি হারিয়েছিলেন। মায়ের কথায় মুখ তুলে তাকায় শ্রাবণ। দেখতে পায় শান্তার চোখে মুখে রাগের আভাস। শান্ত স্বরে মায়ের উদ্দেশ্যে বলে, হ্যাঁ তো আগে কেন বলিস নি কথা? বলার মতো অত গুরুত্বপূর্ণ মনে করিনি তাই। ছেলের কথায় আশ্চর্য হন শান্তা। বসে পড়েন বিছানায়। রাগত স্বরে বলেন, এটা গুরুত্বপূর্ণ কথা নয়। আত্মীয় স্বজনরা যখন এ কথা জানবে তখন আমাদের মান সম্মান কোথায় গিয়ে পৌঁছাবে বুঝতে পারছিস? তুমি জানালি জানবে। মেহু, একদম মুখে মুখে কথা বলবি না, বলে দিলাম। সবকিছু মেনে নেই বলে মার সাথে বেয়াদবি করা দুঃসাহসও দেখাবি না। বেশ চেঁচিয়ে কথাটা বলে উঠলেন শান্তা। মা যখন হুটহাট রেগে যায় তখন এমন করেই কথা বলে, যা শ্রাবণের অজানা নয়। মোবাইলটা রেখে পূর্ণ দৃষ্টিতে মায়ের পানে তাকায় সে। বলে, আস্তে কথা বলো মা, নোবা শুনতে পাবে। শুনলে শুনুক, এই কথা তো আর মিথ্যে নয়। না মা, ওর শোনা উচিত নয়। উচিত নয় আমার মায়ের এমন ব্যবহারের সঙ্গে পরিচিত হওয়া। আমরা যেমন জানি আমাদের মা কোমল হৃদয়ের একজন নারী, তেমন নোভাও এই কথাটি জানে। শুরু থেকেই তোমার এই রূপের সঙ্গেই পরিচিত হয়ে আসছে। হঠাৎ করে আর এক রূপ দেখলে তার ভেতরে কি মনোভাব তৈরি হবে বলো তো? তার কিছু না হলেও তোমার জন্য তার মনে দূরত্বের সৃষ্টি হবে। আমি আমার মা কিংবা নোভা, এই দুই নারীর কাউকেই ত্যাগ করতে পারবো না মা। রাগের পারদ গলল শান্তার। কণ্ঠ নিচু হলো। বললেন, সব জেনেও এমন একটা মেয়েকে কেন বিয়ে করলি? এসব ঘটনা ঘটার আগেই ও আমার জীবন এসেছিল মা। ওকে আমি ভালোবেসেছি। আমি দেশ ছাড়ার পরই এসব ঘটনা ঘটে, যার জন্য লজ্জায় আমার সঙ্গে আর যোগাযোগ পর্যন্ত রাখিনি মেয়েটা। দূরত্ব সৃষ্টি করে নিয়েছিল আমাদের মধ্যে। ওই দূর দেশে ওকে ছাড়া যে কতটা কষ্টে ছিলাম তা কেবল আমিই জানতাম মা। দেশে ফিরে রাত দিন এক করে ওকে খুঁজে বের করেছি। বারবার আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি, কিন্তু ও জানো আমি কি বলেছিল? নিজের অনুভূতি ভালোবাসা লুকিয়ে বলেছিল, এমনটা হয় না শ্রাবণ। তোমার মা বাবার সবটা জানার পর আমাকে ভালোভাবে গ্রহণ করবেন না, আত্মীয় স্বজনেরা কটু কথা বলবে। এসব বোঝো, জ্ঞান দিয়ে বারবার আমাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আমি বড় মুখ করে ওকে বলেছি আমার মা বাবা এমন নন। অন্যায় তোমার বাবা করেছে, কিন্তু তোমরা না। কিন্তু ও মানেনি। ওর বড় বোন উদ্যোগ না নিলে হয়তো ওকে কিছুতে আমি নিজের করে পেতাম না মা। বলেই থামে শ্রাবণ। পুনরায় বলে, ও খুবই আত্মমর্যাদা সম্পূর্ণ একজন নারী। ওর ব্যক্তিত্ব প্রখর। নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হবে, অপমানিত হতে হবে এমন স্থানগুলো সে এড়িয়ে চলে। তাই আশা করি এসব কথা কখনো সামনে তুলবে না তুমি। আমি ওকে নিজ দায়িত্বে এখানে নিয়ে এসেছি, তাই ওর সম্মানের দিকটাও আমারই দেখার বিষয়। বাবা সবটা জানে, তোমায় জানায়নি কারণ আমি ভেবেছিলাম আমার মায়ের এসবে কোনো সমস্যা হবেই না। মায়ের উপর এতটুকু বিশ্বাস তো সন্তানের থেকেই থাকে, তাই নয় কি মা? রাগটা এবার নিমেষেই উধাও হয়ে গেল শান্তার। হঠাৎ ফোন করে রুবির থেকে এত নেতিবাচক কথা শুনে ওনার রাগ হয়েছিল। তাই তো তৎক্ষণাৎ চলে আসেন পুত্রের কক্ষে। ওনার নীরবতায় শ্রাবণ প্রশ্ন ছড়ে, এ কথা নিশ্চয়ই খালামণি বলেছে তাই না? কাচুমাচু মুখ করে শান্তা উত্তর দিলেন, হ্যাঁ, তখন অমন করে রুবি বলল যে। তাই তোমার রাগ হয়েছে মা? আচ্ছা মা, নিজের সংসারের কথা অন্য কাউকে বলার মধ্যে কি কোনো মহত্ব আছে? মানছি খালামণি তোমার আপন ছোট বোন, কিন্তু তাই বলে তো চাইলেই সব কথা বলা যায় না। তোমাদের দুজনের আলাদা আলাদা সংসার আছে। কই, খালামণি তো তোমায় নিজেদের ব্যাপারে কিছুই বলে না। কে বলেছে রুবি কিছু বলে না? সব বলে। হাসে শ্রাবণ। বলে, আনিকার স্বামীর সঙ্গে যে আনিকার ঝামেলা চলছে তা কি জানো তুমি? লিমনের বইয়ের সঙ্গে প্রায়শই খালামণি ঝগড়া হয় সেই বাড়িতে, তা কি জানো? খালুর যে চাকরিটা চলে গিয়েছিল সে কথা কি তুমি জানতে? পৈতৃক সম্পত্তি নিয়ে যে খালুদের ভাইয়ে ভাইয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সে কথাই বা তুমি জানো? পুত্রের কথায় চমকান শান্তা। বলেন, এত কিছু হয়েছে, কই রুবি তো আমাকে জানালো না কিছু। তাছাড়া বউ ভাতের অনুষ্ঠানের মতো সবার মধ্যে কি মিল দেখলাম। স্বাভাবিক, কারণ সে তো আর তোমার মতো নয় যে নিজেদের ব্যক্তিগত সমস্যা মানুষের সামনে প্রকাশ করে ছোট হবে। নিজেদের মধ্যে একটা গোপনীয়তা থাকতে হয় মা। খালামণি নিজেদেরকে তোমার কাছে ছোট করতে চায়নি বলে জানায়নি, অথচ তুমি বোন অন্তপ্রাণ, তাই সব বলে দাও বোনকে। বোন যদি তোমার ভালোই হতো তাহলে এ বয়সে এসে পুত্রবধূর সঙ্গে রোজ রোজ ঝগড়া করতো না। বোন তোমার ভালো চাইলে কখনোই নোবার বাবার নাম কৌশলে জেনে এত খোঁজখবর নিয়ে তোমার কানে বিষ ঢালতো না। ভালো চাইলে জায়ের মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা তোমার মাথায় ঢুকাতো না। যে মেয়ে দুইবার প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছে সেই মেয়েকে কি করে বোনের ছেলের জন্য ঠিক করে বলো তো তুমি? এসব কি বলছিস মেহু? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণ। বলে, বাবা এমনি এমনি খালামণিকে অত অপছন্দ করে না মা, বুঝলে?
নইলে তোমার চাচাতো ভাই বোনদের নিয়ে তো বাবার কোনো সমস্যা নেই, কারণ বাবা মানুষ চেনে। বৌভাতের অনুষ্ঠানের দিন দেখলে না কিভাবে নোভাকে এড়িয়ে গেল খালামণি, কিভাবে প্রান্তির আশপাশ ঘুরঘুর করে ভাব জমাচ্ছিল। তুমি আমার মা, সেই ক্ষেত্রে অভিজ্ঞতার বুদ্ধি তোমার বেশি, তাই বোনকে এতটা বিশ্বাস করো না। বিয়ের পর ভাই বোন আরও তো আপন থাকে না, সবার আলাদা আলাদা সংসার হলে সম্পর্কগুলো আর আগের মতো থাকে না মা। এই যে আজকে ওনার কথায় যেভাবে তুমি রোশানলে ফেটে পড়লে, সেভাবেই ভবিষ্যতেও যদি এমন করো, তাহলে কিন্তু আমাদের এই সুন্দর সাজানো সংসারটা থাকবে না মা। ওরা পরের বাড়ির মেয়ে, হুট করে নতুন এক পরিবেশে এসেই সহজে সবাই কাপন করে নিতে পারবে না। তোমারই তো উচিত তাদেরকে নিজের ভালোবাসা দিয়ে নিজের মতো করে গড়ে তোলা। তুমিও তো এমন একটা সময় পার করে এসছো মা, সবই তো জানো, বোঝো। তাছাড়া নোবার আচরণে কি কখনো এমন কিছু দেখেছো যার কারণে ওর প্রতি রাগ হয় তোমার? দুদিকে মাথা নাড়ান শান্তা, মনে মনে কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। নীরবে উঠে ত্যাগ করেন পুত্রের কক্ষ। বাড়ি প্রায় ফাঁকা হয়ে এসেছে। শ্রাবণের ফুপুরা ফিরে গেছে নিজেদের বাড়ি। রয়ে গেছে শুধু চাচা চাচি আর চাচাতো ভাই বোনেরা। তারাও বিকেলের দিকে রওনা দেবে নিজেদের আবাসস্থলে। দুপুরের রান্নার আয়োজন চলছে। ছোট চাচি এবং চাচাতো জায়ের সঙ্গে হাতে হাত সাহায্য দিচ্ছে অনুভা। ফাঁকে ফাঁকে চলছে তাদের গল্প, যদিও অনুভা শুধু শুনেই যাচ্ছে, মাঝে মধ্যে হাঁ হু করছে, মুচকি মুচকি হাসছে। বিছানায় আয়েশ করে বসে মোবাইল ঘাঁটছে প্রান্তি। সৌহার্দ্য গিয়েছিল একটু নিচে, ঘরে এসে স্ত্রীকে বসে থাকতে দেখেই জিজ্ঞেস করলো, এখানে এভাবে বসে আছো কেন? নড়ে চড়ে উঠল প্রান্তি, তাকালো স্বামীর পানে, হেসে বলল, ওখানে ফিরে ওদের জন্য বড়সড় একটা পার্টি না দিলে নাকি ওরা ছাড়বে না। কাদের জন্য? আরে ফ্রেন্ডসদের। ওহ, আমার প্রশ্নের উত্তরটা তো দিলে না। এখানে বসে কি করছো? নিচে সবাই আছে, ওদের কাছে যাও। নতুন বউ এভাবে ঘরে বসে থাকলে কি বলবে সকলে? মুখের আদল বদলে গেল প্রান্তির, বিরক্তির সহিত বলল, কাউকেই তো আমি চিনি না, কার সাথে কথা বলবো? তোমাকে আগ বাড়িয়ে কথা বলতে কে বলেছে? তুমি নিচে গেলে ওরাই তোমার সাথে কথা বলবে। তাছাড়া ভাবিও তো তোমার মতোই নতুন বউ, সে তো দিব্যি ঘরে বসে না থেকে রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়েছে। সবাইকে দিয়ে সবটা হয় না। ফ্যামিলি সম্পর্কে জেনেই বিয়ে করেছো আমায়। ব্রেকআপ করে ফেলার পরে কথা দিয়েছিলে বিহেভিয়ার পুরো চেঞ্জ করে ফেলবে, এখন এমন করে কথা বলছো কেন? নিরুত্তর প্রান্তি। সৌহার্দ্য এগিয়ে গিয়ে তার পাশে বসল। স্ত্রীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কোমল স্বরে বলল, আমরা দুই ভাই, দুজনেই বাবা মায়ের গর্ব, দুজনেই যোগ্যতার দিক দিয়ে কেউ কারো থেকে কোনো অংশে কম নেই। আবার দুজনেই ভালোবেসে নিজেদের শখের নারীকে বিয়ে করেছি। তার মধ্যে তুমি যদি এভাবে অহংকারী মনোভাব নিয়ে চলাফেরা করো, তাতে আমার বাবা মা এ নিয়ে কিছু না বললেও আত্মীয় স্বজনেরা কিন্তু ঠিকই কথা বলবে। তাতে সবার সামনে আমি ছোট হয়ে যাব। নিজের পছন্দ এবং ভালোবাসার প্রতি প্রশ্ন উঠবে। তুমি কি এটাই চাও প্রান্তি? দুদিকে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেয় প্রান্তি। ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করে সৌহার্দ্য। মেয়েটি এদিক দিয়ে ভালো আছে, তাকে বোঝালেই সব কিছু বুঝে ফেলে। সৌহার্দ্য পুনরায় বলল, নিচে যাও, কারো কথায় একদম বিরক্ত প্রকাশ করবে না। আরেকটা কথা, ভাবি সম্পর্কে তোমার বড়, তাই তাকে বড় বোনের মতো সম্মান দিয়ে কথা বলবে সব সময়। মনে রেখো, আমার কাছে কিন্তু আমার পরিবার সবার ঊর্ধ্বে। এবারও শাড়ি জানিয়ে শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে নিল প্রান্তি। নিঃশব্দে বের হলো ঘর থেকে। সন্তর্পণে নিঃশ্বাস ফেলল সৌহার্দ্য। মেয়েটা এই পরিবেশে মানিয়ে নিতে পারলেই হলো এবার। প্রান্তিকে নিচে উপস্থিত হতে দেখেই চাচাতো ভাই রুয়েলের স্ত্রী দূর তাকে টেনে নিয়ে বসালো সোফায়। সৌজন্য হাসলো প্রান্তি। নতুন বউকে দেখে বাকিরাও তাকে ঘিরে ধরল। শুরু করলো নিজেদের পরিচয় পর্ব। রান্নাঘর হতেই তাদের দিকে তাকিয়ে রইলেন শান্তা। গতকাল থেকে খাওয়ার সময় ব্যতীত ছোট পুত্রবধূকে নিচে নামতে না দেখে বেশ চিন্তিত হয়েছিলেন তিনি। বারবার দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলেন। ছেলে আদৌ সঠিক মেয়েকে নিজের জন্য বেছে নিয়েছে তো? মেয়েটি কি মিশুক নয়? পরিবার কি তার অপছন্দ? মন থেকে যেন সেই দ্বিধা এবার কাটল ওনার। বেলা বাড়ল, তার সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হলো আবহাওয়ার। অফিসে কিছু প্রজেক্ট নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা বলছে আর্থিকা। মোবাইলের স্ক্রিনে জলজল করছে একটি নাম্বার, কিন্তু মোবাইল সাইলেন্ট থাকায় তার শব্দ কান পর্যন্ত পৌঁছাচ্ছে না আর্থিকা। কিছু সময় গড়ালো, একজন নারী সহকর্মী বলে উঠলেন, আপা, আপনার মোবাইলটা বাজছে।
বিরক্তিতে হৃদয় কুঞ্চিত হলো আর্থিকার। গুরুত্বপূর্ণ কাজের সময় ফোন আসায় মনোযোগে যেন ভাটা পড়ল। মোবাইল হাতে নিয়ে চেক করতেই দেখতে পেল এটি মাজেদার নাম্বার। মেয়েটি এই সময় কেন কল দিচ্ছে এভাবে? বাড়িতে কিছু হলো কি? মা টাইম ঠিক আছে তো? হাজারটা উৎকোচ চিন্তাভাবনা নিয়েই কল ব্যাক করলো আর্থিকা। রিসিভ হলো সঙ্গে সঙ্গে। সে কিছু জিজ্ঞেস করার আগেই অপর পাশ হতে শঙ্কিত বিচলিত নারী কণ্ঠে বলে উঠল, আপা গো, আপনি কই? তাড়াতাড়ি বাড়িতে আহেন। আমি তো অফিসে মাজেদা। কার কি হয়েছে? টাইম ঠিক আছে তো? টাইম বাজান ঠিক আছে, কিন্তু চাচি তো ঠিক নাই আপা। দুপুরে খাওয়ানোর লাগিয়া ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ করলো না। ভাবছি হয়তো ঘুমায়। বিকাল হয়ে গেছে, এখনো উড়ার নাম নাই। অনেকক্ষণ ডাকলাম, কিন্তু কিছুতেই উঠলো না। চাচি তো এমনি কখনো ঘুমায় না। পরে শরীরে হাত দিয়ে দেহি গো আফা ভরব হয়ে রইছে। আপনারে অনেক ফোন করছি, কিন্তু আপনি ধরেন নাই। তাই আশেপাশের মানুষে গো ডাইক্কা আনছি। হেরাই চাচিরে হাসপাতালে আইনা ভর্তি করছে। আফা গো, আমার তো ডর লাগতাছে। আনে তাড়াতাড়ি আহেন আপা। মুহূর্তেই হতভম্ব হয়ে গেল আর্থিকা। ইদানিং মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। অনেকবার ডাক্তার দেখাতে গিয়ে যেতে চাইলেও সুফিয়া কিছুতেই রাজি হলেন না। মেয়েকে বিভিন্ন বোঝ দিয়ে আটকে দিলেন। ঘর থেকেও বের হন না তেমন। সারাক্ষণ মেঝের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করেন। আজ সকালেও তো মাকে বিছানায় শোয়া অবস্থায় রেখে এসেছে আর্থিকা। মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সেই মায়ের কি হয়ে গেল এতটুকু সময়ের মাঝে? মাথা কাজ করছে না তার। শক্ত করে সম্মুখের টেবিলটা ধরল সে। সহকর্মীরা তার অস্থিরতা দেখে এগিয়ে এলো। একজন শুধালো, আপনি ঠিক আছেন তো? কি হয়েছে কি? কিয়ৎক্ষণ নীরব থাকে সে। সহকর্মীদের মধ্যকার একজন এগিয়ে দেয় পানির বোতল। পানি পান করে গলা ভেজায় আর্থিকা। বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে বলে, আমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাকে যেতে হবে ওখানে। সকলে চমকায়। তাদের মধ্য থেকে আরেকজন বলে ওঠে, আপনি বরং হাসপাতালেই চলে যান। এদিকে না হয় আমরা সামলে নিব। ম্যামকে সবটা বুঝিয়ে বলবো, আশা করি বুঝবেন। আর বিলম্ব করল না আর্থিকা। নিজের টেবিল হতে ভ্যানিটি ব্যাগটি নিয়ে বের হয়ে গেল অফিস থেকে। পথে আবারও মাজেদাকে কল করে জেনে নিল হাসপাতালের ঠিকানা। বিকেল পেরিয়ে ধরণীতে সন্ধ্যা নেমেছে। আত্মীয় স্বজনেরা চলে গেছে বিকেলেই। বাড়ি যেন এখন পুরোপুরি নিস্তব্ধ। চা বানিয়ে সকলকে চা পরিবেশন করে ঘরে এলো অনুভা। শ্রাবণ বাড়ি নেই। ছেলেটার মন খুব ছটফটে। এক স্থানে বেশিক্ষণ বসে থাকতে পারে না সে, যা অনুভা খুব ভালো করেই খেয়াল করেছে। শরীরটা বিছানার ওপর শটান করে ছেড়ে দিল সে। মাথা গুজলো বালিশে। সেই যে সকালে উঠেছে, তারপর আর শোয়া হয়নি তার। যদিও শান্তা বারবার তাকে ঘরে এসে বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু সে আসেনি। বাড়িতে অতিথি, তাদের মধ্যে নতুন বউ ঘরে এসে শুয়ে থাকলে লোকে কি বলবে? তাছাড়া শ্রাবণও তো ঘরেই ছিল। চোখজোড়া বন্ধ করে নিতেই ঝঙ্কার তুলে অনুভার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে মাজেদার নাম্বার দেখে রিসিভ করে উঠে বসল। প্রশ্ন করল, আরে মাজেদা আপা যে, কেমন আছো? আপা বাড়িতে আহেন আপনি। গলাটা কেমন ভারী শোনালো তার। প্রতিটি শব্দ যেন তরঙ্গের মতো ঢেউ খেলে ছুটে গেল। মুখের হাসি হাসি ভাবটা সরে গেল অনুভার। পুনরায় প্রশ্ন করল, বাড়িতে আসবো? কার কিছু হয়েছে মাজেদা আপা? শব্দ করে কেঁদে উঠল মেয়েটি। চমকালো অনুভা। বিচলিত হয়ে উঠল তার মন। শুধালো, কাঁদছো কেন মাজেদা আপা? কি হয়েছে? সবে ঠিক আছে তো? কি হলো বলো? কিছু বলতে চাইল মাজেদা, কিন্তু পারল না। তৎক্ষণাৎ কেউ তার হাত থেকে কেড়ে নিল ফোন। অপরিচিত নারী কণ্ঠ একজন বললেন, তুমি অনুভা? তোমার মা একটু অসুস্থ, বাড়িতে এসো তো। কে আপনি? কি হয়েছে মায়ের? আমি তোমার পাশের বাসার ফ্ল্যাটের আন্টি। তুমি একটু তাড়াতাড়ি এসো মা। বলেই কল কাটলেন ভদ্রমহিলা। কিন্তু অনুভা যেন অশান্ত হয়ে উঠল। মায়ের কি হয়েছে? মাজেদা আপা কাঁদলো কেন? এসব প্রশ্ন মস্তিষ্কে হানা দিতেই মাথা ধরে এলো। দ্রুত শ্রাবণের নাম্বারে কল দিল। কলটা বাজতে বাজতে কেটে গেল। দ্বিতীয়বার কল দেওয়ার পর কেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে রিসিভ হলো তা। বিপরীত পাশ হতে ঠাট্টার ছলে শ্রাবণ বলে উঠল, একটু বাহিরে এলাম, আর অমনি আমি মিস করা শুরু করে দিলেন নোভারানি। সেসব কথায় বিশেষ গুরুত্ব দিল না অনুভা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বাড়িতে যাব শ্রাবণ। তুমি কোথায়? এখনই এসো। বাড়িতে? এখন বাড়িতে কিভাবে যাবে নোভা? বাড়ির সকলের কথা মনে পড়েছে তাই না? আজ রাতটা বরং থাক, কাল না হয় নিয়ে যাব তোমাকে। মাজেদা আপার কল এসেছিল,
মা নাকি খুব অসুস্থ। আমি কিছু জানি না, এক্ষুনি আমাকে বাড়িতে যেতে হবে। তুমি না পারলে আমি একা একাই চলে গেলাম। একা একা একদম বের হবে না, তুমি তৈরি হও, আমি এক্ষুনি আসছি। বলেই কল কেটে বাড়ির দিকে ছুটল শ্রাবণ। চারিদিকে নিস্তব্ধতার ছড়াছড়ি, সন্ধ্যার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে শোক। সিঁড়ির ধাপ অতিক্রম করে তৃতীয় তলায় পা রাখতেই অনুভা চমকালো। ফ্ল্যাটের দরজা হাট করে খোলা, লোকমুখে গুনগুন আওয়াজ। শঙ্কিত মন নিয়ে ভেতরে প্রবেশ করতেই বসার ঘরে দেখা মিলল প্রতিবেশী আন্টির। তিনি এগিয়ে এসে দাঁড়ালেন অনুভার সম্মুখে। অনুভা প্রশ্ন ছুড়ল, আমার মা? মা কোথায়? মা কি খুব অসুস্থ? তাহলে আপু কোথায়? আপু কেন মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে না? ভদ্রমহিলা প্রত্যুত্তরে কী বলবেন বুঝে উঠতে পারলেন না। ওনার বলার অপেক্ষাও করল না অনুভা। চট করে চলে গেল মায়ের ঘরে। তৎক্ষণাৎ পা দুটো তার থমকে গেল। সাদা কাফন গায়ে জড়িয়ে মেঝেতে শুয়ে রাখা হয়েছে সুফিয়াকে। আর্থিকা পাশেই খাটের পায়ের সঙ্গে হেলান দিয়ে নীরবে বসে আছে। চোখজোড়ায় এখনও অশ্রুজল চিকচিক করছে। অনুভাকে দেখতেই মাজেদা শব্দ করে কেঁদে উঠল। আপা গো, আপনি আইতাছেন, কিন্তু চাচি তো আর নাই আফা, আমাগো সাইডে চইল্লা গেছে। কথাটা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই মাথাটা চক্কর দিয়ে উঠল অনুভার। তাকালো মায়ের নিথর দেহের পানে। ঠোঁটের কার্নিশে ওনার মৃদু হাসির রেখা। আগের থেকেও উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। চোখ দুটো বোঝা। আর কিছুই খেয়াল করতে পারল না অনুভা। শরীরের ভারসাম্য ধীরে ধীরে হ্রাস পেল তার। সম্মুখের সকল কিছু আবছা হয়ে এলো। ফাঁকা হয়ে এলো মস্তিষ্ক। মূর্ছা গেল সে। তৎক্ষণাৎ তাকে আগলে নিল শ্রাবণ। গাড়ি পার্কিং করে এসে ভেতরে প্রবেশ করতে স্ত্রীকে পড়ে যেতে দেখে চমকালো। গালে আলতো করে চাপড় মেরে ডাকলো, নোভা, এই নোভা, কি হয়েছে তোমার? উত্তর এলো না কোনো। এগিয়ে এলেন দুজন মহিলা। বিচলিত কণ্ঠে বললেন, এ কি, উনি তো অজ্ঞান হয়ে গেছেন, ওনাকে ঘরে নিয়ে চলুন। সম্বিত ফিরে পেল শ্রাবণ। চটজলদি দিয়ে স্ত্রীকে তুলে নিল পাজা কোলে। নিয়ে গেল শোবার ঘরে। বিছানায় শুইয়ে দিতেই মহিলা দুজনের মধ্যেকার একজন ছিটিয়ে দিতে লাগলেন চোখে মুখে পানি। আরেকজন বললেন, হুট করে মায়ের মৃত্যু সংবাদ শুনে সহ্য করতে পারিনি, তাই অজ্ঞান হয়ে গেছে। হাত পায়ে তেল মালিশ করার জন্য আমি বরং কাউকে পাঠিয়ে দিচ্ছি, ঠিকই জ্ঞান ফিরে আসবে। মস্তিষ্কে এই মুহূর্তেই আঘাত হানল বাক্যগুলো। স্ত্রীর পানে এক পলক তাকিয়ে উপস্থিত মহিলাটিকে তার খেয়াল রাখার কথা বলে দ্রুত হেঁটে শাশুড়ির ঘরে চলে এলো শ্রাবণ। পুরো দৃশ্যটা দেখে বুকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভূত হলো। একপল তাকালো আর্থিকার পানে। বাবার মৃত্যুর সময় মেয়েটির মুখশ্রীর আদলে যেমন দুঃখ কষ্ট ছেয়েছিল, আজও ঠিক তেমনি তার অবস্থা। তাকে কোনো প্রশ্ন করার সাহস পেল না শ্রাবণ। তাই মাজেদা মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কখন হলো এমনটা, আর কীভাবেই বা হলো? মেয়েটি নাক টেনে বলল, জানি না দুলাভাই, কয়দিন ধইরা চাচি খালি চুপচাপ থাহে, কিছু জিগাইলেও উত্তর দেয় না। আজ সকালে চাচিরে দেখলাম শুইয়া রইছে, খাওন দিয়া গেলাম, খাইলো না। আমিও আর কিছু না কইয়া দুপুরে রান্না কইরা টাইম বাজানরে গোসল করাইয়া খাওয়াইয়া ঘুম পাড়াইলাম। দুপুরের খাওয়ানোর সময় 3 বার ডাকলাম, কিন্তু চাচি একবারও উত্তর দিল না। শরীর খারাপ করছে নাকি দেহার লাগা গা শুইতেই দেখি বরফের নাহান ঠান্ডা। তারপর পাশের ফ্ল্যাটের খালারে ডাইক্কা আনলাম, হেরাই হাসপাতালে লইয়া গেল গা। হেইয়ানে ডাক্তারে কইলো চাচি আর নাই। কথাটা বলে মুখে ওড়না গুজে আবারও কেঁদে উঠল মাজেদা। ঘর থেকে বের হলো শ্রাবণ। ফোন দিল বাবার নাম্বারে। কল রিসিভ হতেই সে বলে উঠল, বাবা, নোভার মা মারা গেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছিস, কখন? সঠিক সময় তো বলতে পারছি না বাবা, তবে যা অঘটন ঘটার আমরা আসার আগেই ঘটে গেছে। বৌমা কোথায়? ঘটনাটাও সহজে নিতে পারিনি বাবা। মায়ের মৃতদেহ দেখি জ্ঞান হারিয়েছে। এখন কি করব কিছু বুঝতে পারছি না বাবা। তুই বৌমার কাছে থাক, আমি তোর মাকে নিয়ে এখনই ওখানে আসছি। বলেই কল কাটলেন হানিফ শেখ। হন্তদন্ত পায়ে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এলেন স্ত্রীকে জানাতে। সময় পেরোলো বেশ। জ্ঞান ফিরল অনুভার। কয়েক মিনিট সময় লাগলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ করতে। শোয়া থেকে দ্রুত উঠে দাঁড়াতে গেলেই তার বাম হাতটা টেনে ধরল কেউ। সেদিক পানে তাকাতেই অনুভার দৃষ্টিগোচর হলো প্রিয় মুখখানা। হো হো করে কেঁদে উঠল সে। বলল, আমি মায়ের কাছে যাব শ্রাবণ। মা কোথায়? এমন কথার পরিপ্রেক্ষিতে শ্রাবণ আর তাকে আটকাতে পারল না। মস্তিষ্ক হতে শব্দটা উধাও হয়ে গেল। তার থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে মায়ের ঘরে এলো অনুভা। খাটিয়ার সামনে বসে পড়ল।
চোখের পানি বাদ মানছে না তার। মায়ের গালে হাত রেখে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো, মা, ও মা, চোখ খোলো না মা। সবাই এসব কি বলছে মা? বাবার মতো তুমি অন্তত আমাদের ছেড়ে যেও না। মা গো, ও মা, চোখ খোলো মা, আমার কষ্ট হচ্ছে খুব, ছেড়ে যেও না আমাদের। কথাগুলো বলতে বলতে হাওমাও করে কাঁদতে লাগলো সদ্য মা হারা মেয়েটি। পিতার মৃত্যুর থেকেও মায়ের মৃত্যুতে তার শোকটা যেন বড্ড বেশি। বাবা যে মৃত্যুর দোরগোড়ায় অনেক আগেই পৌঁছে গিয়েছিল তা তো সে উপলব্ধি করতে পেরেছিল, তার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছিল। কিন্তু মা কেন হুট করে চলে গেল? হুট করে এভাবে ভালোবাসার মানুষেরা ছেড়ে ছুড়ে চলে গেলে কোনো মানুষ কি সুস্থ স্বাভাবিক থাকতে পারে? হুঁশ ফিরে এলো আর্তিকার। এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল ছোট বোনের পানে। মা হারানোর কষ্টটা মাথা চাড়া দিয়ে উঠল। তার চোখে দিয়েও আবারও নামতে লাগলো বর্ষণ, নীরব বর্ষণ। হাসপাতালে ডক্টরের নিকট মায়ের মৃত্যু সংবাদ শুনে কম তো কাঁদেনি মেয়েটা, বরং সেও জ্ঞান হারিয়েছিল। নার্সরা তখন ধরাধরি করে কেবিনে শুইয়ে তার চিকিৎসা করে জ্ঞান ফেরায়। প্রতিবেশী মানুষগুলো ভালো হওয়ায় একেবারে মৃতদেহের শেষ গোসল করিয়ে কাফনে মুড়িয়ে তারপর বাড়ি পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে তাকে। স্ত্রীর ক্রন্দনরত দৃশ্য সহ্য হলো না শ্রাবণের। এগিয়ে গিয়ে তার পাশেই বসে পড়ল সে। শক্ত করে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে চেপে ধরল তার মাথা। ব্যথাতুর কণ্ঠে বলল, এভাবে কাঁদে না নোভা, যার যাওয়ার সে তো চলেই যায় সবাইকে ছেড়ে। এভাবে কাঁদলে হবে বলো? শক্ত করো নিজেকে। কান্নার বেগ কমার বদলে শুধু বেড়েই চলেছে অনুভার। এতক্ষণই হেঁচকি উঠে গেছে। ভেজা গলায় বলতে লাগলো, মা কেন চলে গেল শ্রাবণ? কেন চলে গেল? এখন কি হবে আমাদের? মাকে ফিরে আসতে বলো না। আচ্ছা, মা কি কোনো কারণে অভিমান করেছে? কেন করেছে? আরও আজগুবি বিভিন্ন কথায় বলতে লাগলো মেয়েটি। চেষ্টা করেও তাকে থামাতে পারল না শ্রাবণ। অপারগতা মেনে নিয়ে শক্ত করেই নিজের বক্ষের সাথে জড়িয়ে ধরে রাখলো প্রিয়তমাকে। সুখের সন্ধান পেতে না পেতেই দু বোনের জীবনে কেন যে এত কষ্ট এসে হানা দেয়? পাগলামো করতে করতে পুনরায় জ্ঞান হারালো অনুভা। এবারও বিচলিত হয়ে উঠল শ্রাবণ। পূর্বের স্থানেই শুইয়ে দিল তাকে। একবার ভাবলো হাসপাতালে নিয়ে যাবে, পরক্ষণেই ভাবলো জ্ঞান ফেরার পর যদি আবার মাকে দেখতে চায় তখন কি করবে বুঝতে পারল না শ্রাবণ। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। এভাবে তো আর অসুস্থ স্ত্রীকে ঘরে রেখে দিতে পারে না। হানিফ শেখ এবং শান্তা এসে পৌঁছে গেছেন। বেআইনের লাশ দেখে পুত্রবধূর শিওরে গিয়ে বসলেন শান্তা। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে পুত্রের থেকে সব কিছু জেনে নিলেন। হানিফ শেখ তাড়া দিয়ে বললেন, বৌমার জন্য এখানে শ্রাবণ আছে, তুমি বরং আর্থিকা মায়ের কাছে যাও। মেয়েটি দেখলাম একা একা চুপচাপ বসে আছে। এই মুহূর্তে কাছে পিঠে ভরসার কেউ না থাকলে হয়? স্বামীর কথায় সায় জানালেন শান্তা। দ্রুত সেদিকে পা বাড়ালেন। যাওয়ার আগে পুত্রকে স্পষ্ট করে বলে গেলেন, বৌমার কাছ থেকে কিন্তু একটুও সরবি না মেহু, জ্ঞান ফিরলে সবটা আমায় জানাবি। এবারও অনুভার হাতে পায়ে তেল মালিশ করা হলো, মুখে ছিটানো হলো পানি, কিন্তু বিশেষ কোনো কাজ হলো না। ঘরের বাইরেই পায়চারি করছিলেন হানিফ শেখ। ভেতরের কথোপকথন শুনতে পেয়ে ছেলেকে ডেকে বললেন, দেখ, তোর কথা মতো এ নিয়ে দুবার জ্ঞান হারিয়েছে বৌমা, তাই আর এখানে ফেলে রাখা উচিত হবে না। দ্রুত হাসপাতালে নিয়ে যাও ওকে। নিচে ড্রাইভার সহ গাড়ি আছে, ওটাই করে কাছের হাসপাতালটায় যা। আমি আর তোর মা তো আছি, সৌহার্দ্যকেও জানিয়ে দিয়েছি, ও এসে পড়বে এর মধ্যেই, তুই যা। বাবার কথা এই মুহূর্তে সঠিক মনে হলো শ্রাবণের নিকট, তাই বিলম্ব না করে স্ত্রীকে ফের তুলে নিল কোলে। জ্ঞানহীন অবস্থাতেই নিয়ে চলল হাসপাতালের উদ্দেশ্যে। শান্তা এসে বসলেন আর্থিকার পাশে, মাথায় হাত রাখলেন মাতৃস্নেহে। ঘাড় ঘুরিয়ে ভদ্রমহিলার পানে তাকাতেই ওনাকে চিনতে তেমন বেগ পেতে হলো না আর্থিকাকে। তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলেন শান্তা। মা হারানোর বেদনা যে কতটা কষ্টের তা তো তিনি জানেন। এমন একটি সময় তো তিনিও পার করে এসেছেন। শান্তার মা যখন মারা যান তখন সৌহার্দ্য ওনার পেটে। আহা, এমন একটা আনন্দের সময় নিজের মাকে হারান ভদ্রমহিলা। কি নিদারুণ কষ্ট! খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলেন। শ্রাবণকেও কতদিন যে কোলে তুলে নেননি তারও হিসেব নেই। যা শাশুড়ি তো তখন সব কিছু সামলেছে। মেয়েটি শ্রাবণের থেকে বয়সে কিছুটা বড় হবে, তবুও তো মেয়ের মতোই। তার দুঃখে ব্যথিত হলেন শান্তা। বুকে টেনে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলেন মাথায়। অনেকদিন বাদে পরম ভরসার একটি স্থান পেয়ে যেন আর নিজেকে সামলে রাখতে পারল না আর্থিকা। কেঁদে উঠল শব্দ করে।
ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে গভীর হতে লাগলো রাত। গ্রাম থেকে এসেছে দুজন চাচাতো ভাই, আসিফ এবং সাজিব। লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে আজও সেই চিরচেনা গ্রামে ছুটল গাড়ি। তবে মৃতদেহ খানা আজ ভিন্ন। তাইমকে আর্থিকার সঙ্গে ছাড়লেন না শান্তা। বাচ্চা ছেলে এত ধকল নিতে পারবে না, তাই তাকে বুঝিয়ে তাইমকে নিজেদের সঙ্গে নিয়ে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। মাজেদা মেয়েটাও একা ছাড়ল না আর্থিকাকে। ফোনের মাধ্যমে কাজের স্থান হতে ছুটি নিয়ে সেও চলল আর্থিকার সাথে গ্রামের বাড়িতে। রক্তের সম্পর্ক না থাকার পরেও অল্প কিছুদিনেই এই মানুষগুলো যে তার নিকট অতি আপন হয়ে উঠেছিল। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে অনুভার। জ্ঞান ফিরতেই শুরু হলো তার কান্না আর চিৎকার চেঁচামেচি। বাবার কাছে ফোন দিয়ে বিস্তারিত সব জেনে নিয়ে স্ত্রীর নিকট এসে বসলো শ্রাবণ। তাকে দেখতেই বুকে হামলে পড়ল অনুভা। খামচে ধরল পরনের শার্ট, অস্থির হয়ে বলল, আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছ না কেন? কেন এমন করছো তোমরা? আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। শ্রাবণ তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, নিয়ে যাব, তার আগে কথা দাও আমার কথা শুনবে তুমি, এভাবে কাঁদবে না। দম বন্ধ হয়ে আসছে অনুভার। মায়ের কাফনে চড়ানো মুখটা ভেসে উঠছে আঁখি পটে। কী করে থামাবে এই অশ্রুজল? তবুও মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে সায় জানিয়ে বলল, কাঁদবো না আমি, নিয়ে চলো। আর দেরি করলো না শ্রাবণ। হাসপাতালের বিল পরিশোধ করে অনুভাকে নিয়ে গাড়ির পেছনের সিটে উঠে বসলো। ড্রাইভারকে ঠিকানা বলতেই ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। ঠিকানাটা কর্ণগোচর হতেই স্বামীর পানে ভেজা চোখে তাকালো অনুভা। এই চাহনির অর্থদ্বার বুঝতে পারল শ্রাবণ। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে কপালে গালে ঠোঁটের উষ্ণ পরশ ছুঁয়ে দিল। মৃদু আওয়াজে বলল, তোমার বাবার পাশেই মাকে কবর দেওয়া হবে। চাচাতো ভাইয়েরা এসে মায়ের মৃতদেহ এবং আপুকে নিয়ে গেছে ওনাদের সাথে। একটু থেমে আবারও বলল, হঠাৎ এমন একটা ঘটনা ঘটায় কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এভাবে কাঁদলে কি আর মাকে ফিরে পাওয়া যাবে নোভা? মানুষকে তো মরতে হয়, তা তো তুমি জানো নোভা। তাই বলে এভাবে কেন চলে যাবে? বাবা যাওয়ার আগেও আমরা সবাই সব কিছু টের পেয়েছি, কিন্তু মা, আমাদের তো আর কেউ ছিল না শ্রাবণ। পুরোপুরিভাবে এতিম হয়ে গেলাম আমরা। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পেল না শ্রাবণ। নীরব রইল, শুনতে থাকলো স্ত্রীর কান্না, অনুভব করতে লাগলো তার শরীরের কম্পন। মনে মনে শুধু প্রতিজ্ঞা করলো, এটাই তোমার শেষ কান্না নোভা। এরপর আর কখনো তোমার ওই চোখ দিয়ে দুঃখের অশ্রু গড়াতে আমি দিব না নোভা, আই প্রমিস। হানিফ শেখ, শান্তা এবং সৌহার্দ্য বাড়ি ফিরে এসেছে অনেক আগেই। হাত মুখ ধুয়ে পরনের পোশাক বদলে ঘর থেকে বেরিয়ে এলেন শান্তা। সবিতার কাছে তাইমকে রেখে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। পথে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তার উপর পেটে কিচ্ছু পড়েনি। বসার ঘরে আসতেই ছোট পুত্রবধূকে সোফায় বসে থাকা অবস্থায় দেখতে পেলেন তিনি। তার পাশেই বসা জাগ্রত তাইম। নিজ দায়িত্বে বাচ্চাটিকে খাবার খাইয়ে দিচ্ছে প্রান্তি। পুত্রবধূর এমন দায়িত্ব জ্ঞান দেখে ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করলেন শান্তা। শাশুড়িকে দৃষ্টিগোচর হতেই হাস্যোজ্জ্বল মুখে প্রান্তি বলে উঠল, বাবুটা অনেক কিউট আর শান্ত। সেই যে বৌভাতের অনুষ্ঠানে দেখেছিলাম, এসেই অনুভা অপর কোলে ঝাঁপিয়ে পড়েছিল। অপর নিজ মাথা নাড়িয়ে এগিয়ে এসে সোফায় বসেন শান্তা। আফসোসের সুর তুলে বলেন, মেয়ে দুটো উপর দিয়ে একটার পর একটা ধকল যাচ্ছি। তাছাড়া বড় বৌমার জন্য এখন না হয় শ্রাবণ আছে, আমরা আছি, কিন্তু আর্থিকা মেয়েটিকে সামলানোর জন্য তো কেউই নেই। এই অল্প বয়সী বিধবা হলো, শ্বশুর বাড়ির মানুষগুলোর আসল রূপ দেখলো, তারপর বাবাকে হারলো, এখন আবার মাও চলে গেল। আমার না খুব কষ্ট হয় ওর জন্য। শাশুড়ির নিকট হতে সবটা শুনে প্রান্তিরও মন ভার হলো। টাইমকে খামানো শেষ হতেই সবিতাকে ডেকেই এটো প্লেটটা নিয়ে যেতে বলল। কিছুক্ষণ ভেবেচিন্তে বলে উঠল, একটা কথা বলবো মা? বলো। আন্টি মারা গেছেন। ওনাদের দুই বোনের অবস্থাও তেমন ভালো নয়। আপনার কথা অনুযায়ী যা বুঝলাম, আপুর বোন তো বর্তমানে একা। বেচারিকে সামলানোর জন্য তো সত্যিই কেউ নেই, তার উপর ছোট বাচ্চা। আচ্ছা, ওনাকে যদি কিছুদিনের জন্য এখানে রাখা হয় তাহলে কেমন হয়? একটা পরিবারের মধ্যে থাকলে শোকটা কাটিয়ে উঠতে সুবিধা হবে, কি বলেন? পুত্রবধূর এহেন প্রস্তাবে চমকায়িত দৃষ্টিতে তার পানে তাকান শান্তা। কিয়ৎক্ষণ নীরব থেকে মাথা নাড়িয়ে বলেন, দারুণ বলেছে তো। আমার মাথায় কেন এটা এলো না? তুমি বাচ্চাটাকে একটু দেখে রাখো, আমি তোমার শ্বশুর মশাইকে জানিয়ে আসি কথাটা। বলেই হনহনিয়ে প্রস্থান করলেন শান্তা। যতই হোক, তিনিও তো একজন মা। অন্যের দুঃখে মায়ের মন সর্বদাই কাঁদে। প্রান্তি টাইমকে আঙুল ধরে দাঁড় করালো, বলল, চলো ঘরে যাই। টাইম তাকালো এই অপরিচিত রমণীটির পানে, মলিন স্বরে বলল,
মায়ের তাতে যাব। তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিল প্রান্তি। ঘরের দিকে যেতে যেতে বলল, যাব তো, মায়ের কাছেই যাব। তার আগে আমরা খেলা করব, গল্প করব।